পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটের শেষে জয়ের সমীকরণ কোন দিকে গড়াতে পারে তা নিয়ে কথা বলতে স্টুডিওতে রয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন বিদেশের আয়োজনে একটি প্রতিবেদন দেখছিলাম, সেখানে কিন্তু দুই দলের প্রার্থীরাই আসলে নিজেদের জয় প্রত্যাশা করছিলেন। স্বাভাবিকভাবে এটি করবেন, এটাই খুব স্বাভাবিক। আসলে আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, প্রথম ধাপের ভোট শেষে তো শুভেন্দু মমতার মধ্যে একটা বলা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কার পাল্লার দিন শেষে যে ভারী হতে পারে কি মনে হচ্ছে? আমি শুভেন্দু মমতার লড়াই বলতে ওনাদের যে মূল আসন যেখানে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা, তারা দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভবানীপুরের আসনে এখনো ভোটাভুটি হয়নি, কিন্তু 152টি আসনে যে ভোটাভুটি হয়েছে তাতে বিজেপি তৃণমূলের যে লড়াইয়ের কথাটি আপনি মিন করছেন সেটি হাড্ডাহাড্ডি হচ্ছে। কি কারণে? কারণ দুই পক্ষই ভোট গ্রহণের পরে যে বিপুল সংখ্যক ভোট কাস্টিং হলো সেটি নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করে দুই পক্ষই বলছেন যে এটি তাদের সাফল্য, এবং এই সাফল্য দেখে অনুমান করা যায় যে বিজেপির নেতারা বলছেন বিজেপি জিতবে, তৃণমূলের নেতারা বলছেন তৃণমূল জিতবে। এক্ষেত্রে মূল যে বিষয়টি সেটি হচ্ছে বিজেপির ক্ষেত্র থেকে যেটি দেখা যাচ্ছে যে বিজেপি এবার বাংলার এই পশ্চিমবঙ্গের এই নির্বাচন নিয়ে শুরু থেকেই খুবই সিরিয়াস ছিল। অর্থাৎ আপনি যদি দেখেন যে নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা কিন্তু প্রত্যেকেই পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। তারা এই ভোটের পুরো বিষয়টি, তারা তাদের যে পর্যবেক্ষণ রুম সেখানে থেকে পুরো বিষয়টি তদারক করেছেন। তারা বিষয়টিকে গভীরভাবে দেখেছেন যে কিভাবে ভোট কাস্টিং হচ্ছে। আমরা দেখেছি গতকালকেও মোদী হাওড়াতে একটি জনসভা করেছেন, তার আগে ঝালমুড়ি খেয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালি মানুষের সাথে কানেক্ট করার যে চেষ্টাটি সেটি কিন্তু বিজেপি পুরোদমে করছে, যেটি অন্যান্য বারের তুলনায় অনেকটাই তীব্র। অন্যদিকে তৃণমূল যে পরিকল্পনাটি নিয়েছে, কারণ আপনি দেখবেন যে একটি দল যদি 15 বছরের বেশি সময় কোনো রাজ্যের শাসন করে, স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের মানুষের ওই দলের প্রতি একটা যেমন সফট কর্নার আবেগ কাজ করে, তেমন একটা পরিবর্তনের কথাও তারা কিন্তু ভাবেন। সুতরাং তৃণমূলের জন্য এটি একটু প্রেশারের জায়গাও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি প্রেশার ছিল এই কারণ বলা হচ্ছিল তিনি যদি এবারও জিততে পারেন তাহলে নেক্সট নির্বাচনে, অর্থাৎ বিধানসভা না লোকসভা নির্বাচনে, তাকে কিন্তু এক ধরনের প্রধানমন্ত্রীর টিকিট দেওয়া হতে পারে, অর্থাৎ বিরোধী দল থেকে তিনি প্রধানমন্ত্রীর প্রার্থিতা নিয়ে নির্বাচন করতে পারেন, এরকম একটি কথা কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছিল। অর্থাৎ তৃণমূলের জন্য এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে এই SIR এর জন্য যখন বিপুল সংখ্যক ভোটার বাদ পড়েন এবং সেটি নিয়ে দুই পক্ষের কাদা ছোড়াছুড়ি করা হয়। SIR নিয়ে আমি একটু জানতে চাইবো, তবে তার আগে ভোট কাস্টিং এর যে বিষয়টি আমরা দেখেছি, প্রায় 90% ভোট কাস্টিং হচ্ছে। এটা তো বিপুল একটা রাজ্যের জন্য। তো সেক্ষেত্রে এই এত সংখ্যক মানুষের আসলে ভোট বা ভোটার কেন্দ্রিক কিংবা আসলে নির্বাচন কেন্দ্রিক কিভাবে করলো, দুই দলের কৌশলগুলো কি ছিল? আমি এখানে যে ফ্যাক্টরটি সব থেকে বড়ভাবে কাজ করেছে সেটি হচ্ছে, আপনি যে SIR যেটিকে আমরা বলছি নিবিড় ভোটার সংশোধন প্রক্রিয়া, এটি এমন না যে এটি ভারতে এবারই প্রথম হচ্ছে বা পৃথিবীর কোনো দেশে হয় না, এটি সব দেশেই হয়। কিন্তু জিনিসটিকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হচ্ছে তার উপরে আসলে সংবাদ মাধ্যমে আসার ব্যাপারটি নির্ভর করে। এবার SIR এর ক্ষেত্রে যেটি হয়েছে, আমরা দেখেছি যে একটি মোটা দাগের হিসাবে প্রায় 90,66,000 ভোটার বাতিল হয়েছেন, যাদের অনেকে মৃত ভোটার, অনেকেই অনেক কিছু। মূল তথ্যটি আসলে এই জায়গায় না। মূল তথ্যটি হচ্ছে, আমরা যেটি জানি বাংলার অনেক শ্রমিক আছেন যারা পরিযায়ী শ্রমিক, তারা বাংলার বিভিন্ন অঞ্চলে কাজের উদ্দেশ্যে যান। তাদের অনেকেই আছে যারা ভোট দেন না বা ভোটার তালিকা যখন হয় তারা ঠিক মতো থাকেন না। তাদের একটি বিপুল অংশ বাদ গেছে বলে তৃণমূলের অভিযোগ যে এই পরিযায়ী শ্রমিকরা তো বাংলার ছিলেন। সুতরাং মূল যে সমস্যাটি হয়েছে, যারা পশ্চিমবঙ্গের ভোটার তারা খুব সচেতনভাবে এটি বুঝতে পেরেছেন যে এইবার যদি তারা ভোট ঠিক না দেন তাহলে আগামী বছর যখন ভোটার তালিকা প্রণয়ন হবে তখন তারা তালিকা থেকে বাদ পড়তে পারেন, তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমরা দেখেছি যে ভোটের 1 মাস আগে থেকে এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু এক ধরনের উৎসব করে বাংলায় ফিরতে শুরু করেছেন। সুতরাং এই যে আমি ভোট দিয়ে আমার নাগরিকত্ব এবং আমি যে পশ্চিমবঙ্গের ভোটার এটি প্রমাণ করার, এটির যে একটি তাগিদ এবং SIR এর জন্য যে একটি আতঙ্ক যে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারেন রেশন কার্ড, প্যান কার্ড, নানান জিনিসপত্র, সেই আতঙ্কের জায়গা থেকে আসলে মানুষ এটি নিশ্চিত করতে চেয়েছেন। আতঙ্ক শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়, আমি এটিকে নেতিবাচক হিসেবে দেখছি না। এটি আসলে এক ধরনের বলা যেতে পারে প্রোঅ্যাক্টিভনেস, অতি তৎপরতা, যে সে তার ভোটার তালিকায় তার নাম আছে এবং নিজে ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেটি নিয়ে এক ধরনের ছিল মানুষের মধ্যে, আগ্রহ ছিল এবং এক ধরনের মনোযোগ ছিল, যেটি আসলে আমরা দেখেছি যে 91.3% ভোট কাস্টিং হয়েছে। 2011 সাল থেকে 16 সালে সর্বোচ্চ কাস্টিং ছিল 84, এবং নির্বাচন কমিশন নিজেই বলছে যে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচন অন্তত প্রথম ধাপের বিবেচনা নিলেও এই শতাংশ ভোটের কাস্টিং হয়নি। মিম, আচ্ছা, এই নির্বাচনে SIR কতটা প্রভাব ফেলবে সবশেষ, এটা একটু জানতে চাই।
এসআইআর নিয়ে যখন দুই পক্ষের মধ্যে আসলে বাকবিতণ্ডা হচ্ছিল, তখন গেরুয়া শিবির বিজেপি বারবারই বলছিল যে তারা এটিকে খুব গুরুত্ব দিচ্ছে। তার একটি বড় কারণ তারা মনে করে যে তৃণমূলে যে 15 বছর ধরে ক্ষমতায় আছে, সেটি আসলে এই ভুয়া ভোটারদের কারণে। অর্থাৎ অনেক এরকম ভুয়া ভোটার আছে যারা তৃণমূলকে ভোট দেয় এবং তৃণমূল জেতে। সুতরাং শুরুর দিকে এই এসআইআরটা আসলে বিজেপির একটা কৌশলের মতো ছিল। তারা এই ধরনের একটি ফোর্সেবলি এই যে ভুয়া ভোটার তালিকা বাদ দেয়, এই ধরনের কথোপকথন করে এবং ইসিকে এই বিষয়ে বারবার জোর দিয়ে তারা এক ধরনের ন্যারেটিভ এস্টাবলিশের চেষ্টা করেছিল যে ভোট যদি ফেয়ার হয়, অর্থাৎ যারা ভোটার তারাই যদি ভোট দেন, তাহলে এবার বিজেপির জয় অনিবার্য। কিন্তু আমরা যখন গতকালকের এই ভোটের হার দেখলাম এবং তৃণমূলের বক্তব্যও দেখলাম, তখন ভারতীয় বিশ্লেষকরা বলছেন যে পাল্লাটি কিছুটা ঘুরে গেছে। অর্থাৎ এই বিপুল সংখ্যক ভোট যে পড়েছে, সেটি তো কোনোভাবেই নিশ্চিত করে না যে এটি বিজেপির না তৃণমূলের। সুতরাং জিততে তো পারে যে কোনো পক্ষই। তাই আসলে এসআইআরটি এবারের নির্বাচনে এত গুরুত্বপূর্ণ হয়েছে। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য।